বাবা বাঁধন, তুই তোর বাবার সাথে কথা বলিস না কেন? বাঁধন কোনো উত্তর দিল না। সে যেমন নীরব ছিল তেমনই নিষ্পৃহ থেকে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বললেন, বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এটা কি তুই শিখিসনি? বাঁধন এবার খাওয়া থামালো না, তবে মাথা নিচু রেখেই অত্যন্ত ঠান্ডা আর ধরালো গলায় বলল, আমি এতিম। 14 বছর আগে মা হারানোর সাথে সাথে আমার বাবাও হারিয়ে গেছে, তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আহসান রহমান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকে ব্যথিত অথচ শক্ত গলায় বললেন, আমি জানতাম তুই রাগী, কিন্তু তুই যে এতটা অভিমানী আর ইগো নিয়ে চলিস তা আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার উপর, আর বাবার অপরাধ কি? সে শুধু আরেকটা বিয়ে করেছে, এটাই। কিন্তু রজনী কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর বাজে কি তুই কখনো সৎ মায়ের কোনো আচরণ পেয়েছিস? কথাটা শেষ হতেই বাঁধনের হাতের আঙুলগুলো প্লেটের উপর স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কোনো তর্কেও জড়ালো না। সশব্দে চেয়ার ঠেলে উঠে গিয়ে হাত ধুয়ে কারো দিকে না থেকে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হাজী রহমান অত্যন্ত বিষণ্ণ মনে আহসানের দিকে তাকিয়ে বললেন, খাওয়ার মাঝে এসব কথা কেন বলতে গেলি? ছেলেটা না খেয়েই চলে গেল। আহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় হাজী রহমানের দিকে তাকিয়ে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হই। আমি কি ওকে দু একটা প্রশ্নও করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না বাবা। বাবা থাকা সত্ত্বেও ও নিজেকে এতিম বলছে, তার মানে আমাকে ও পর করে দিচ্ছে। আমি একজন বাবা হয়ে অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমি বাবা হয়ে ও ছেলেকে কিছু জিজ্ঞাসা করতে পারবো না? সেই অধিকারটুকুও কি আমাকে দেবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আকস্মিক বিদ্রুপাত্মক হাসির শব্দে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে অবাক চোখে তার দিকে তাকালো। হাজী রহমান বুড়ুকুচকে তার দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, কি হয়েছে? তুই এভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্যের সুরে বলল, চাচুর কথা শুনে হাসি পাচ্ছে। চাচু কি বলল? সে ওর বাবা হয়, অথচ এই সেই বাবা যে 14 বছর আগে নিজের জন্মদাতা ছেলেকে সামান্য কারণে পুলিশে দিতে চেয়েছিল। সে ভয়ে তো দাদা ওকে দেশ ছেড়ে বাইরে পাঠিয়ে দিল। কেন হলো বাঁধনের জীবন এমন? কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ ওর রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সবাই শুধু ওর রাগটাই দেখল, কিন্তু সেদিন ও কেন এমনটা করেছিল তার কারণ একবারও কেউ জানতে চায়নি। শুধু সবাই ওর রাগটাই দেখে নিল। মানুষ এমনি এমনি এমন চুপ হয়ে যায় না। ভেতর থেকে মানুষ যখন মরে যায় তখনই সে জ্যান্ত লাশের মতো হয়ে যায়। আর সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও এখন নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ও একা থাকতে পছন্দ করেও। তাই আপনাদের সবার উচিত ওকে এখন একটু ওর মতো থাকতে দেওয়া, আর ওকে ওর মতো বাঁচতে দেওয়া। মুহূর্তে আহসান রহমান একদম পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটি কথা যেন বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধল। পুরো ডাইনিং টেবিল এক ভয়াবহ নীরবতায় ছেয়ে গেল। আহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত দিয়ে না খেয়ে ধীর পায়ে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমের ব্যালকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মানে আকাশ ভাইয়া যা বলেছিল তা সত্যি। বাদন ভাইয়া সত্যিই রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তো ভেবেছিল আকাশ ভাইয়া হয়তো মজা করছে, কিন্তু আজ সে প্রমাণ পেল এটা কোনো গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তব। শান্তা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে কাকি রূপাকে এই কারণেই বাঁধন ভাইয়ার ছায়া পর্যন্ত মারাতে দিতে চাচ্ছে না, কারণ বাঁধন ভাইয়া রূপাকে দু চোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময় এক বাড়িতে বাস করি আমি। না জানি এই চার দেয়ালের মাঝে আরো কত রহস্য লুকিয়ে আছে, যা এখনো সামনে আসা বাকি। আকাশ বাঁধনের রুমে ঢুকলো। তাকে রুমে না পেয়ে সরাসরি ব্যালকনিতে চলে এলো। বাঁধন তখন বুকে হাত ভাঁজ করে একদৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আকাশ আলতো করে তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, না খেয়ে চলে আসলে কেন? আকস্মিক ডাকে বাঁধন কিছুটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে একটা লম্বা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সে। আকাশ সরাসরি জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? বাঁধন নিজেকে সামলে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল। আরে না, এমনি চোখে হয়তো কিছু পড়েছে। আকাশ হাসল। সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর ন্যাংটাকালের ভাই আর বন্ধু আমি। আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। তুই যে কাঁদছিস সেটা আমি ভালো করেই জানি। যাই হোক, না খেয়ে চলে আসলি কেন? চল, নিচে খেতে যাবি। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, না, খাবো না, খিদে নেই। তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছে করছে।
আকাশ নাছোড়বান্দা, সে এক প্রকার জোর করতে লাগলো। ওদের এই টানাটানির মাঝেই হঠাৎ পাশের ব্যালকনিতে কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত টেনে ধরেছে আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাঁধনের নজর গেল পাশের ব্যালকনিতে। উল্টো দিকে ফিরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো। তার পিঠ ছাপিয়ে হাঁটুর সমান লম্বা চুলগুলো হালকা বাতাসে ঢেউ খেলছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবলো তাদের বাড়িতে এই মেয়েটিকে। আকাশও সেদিকে তাকালো। বাঁধনকে ওই ব্যালকনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে নিচু স্বরে বলল, ওইটা রূপা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তে বাঁধনের চল শক্ত হয়ে এলো। অতীতের সে অভিশপ্ত স্মৃতিগুলো যেন তপ্ত সীসার মতো তার মগজে চাড়া দিয়ে উঠল। তার চোখে সে কোমলতা নিমেষে কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ কাঠিন্য। সে অত্যন্ত গম্ভীর আর থমথমে গলায় বলল, চল খেতে যাব। এদিকে রূপার জ্বরে শরীরটা যেন ভেঙে আসছে, আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। বিছানায় উপাস করেও ঘুম আসছে না দেখে শরীরটা একটু জুড়োতে সে টলমল পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। কিন্তু ঠান্ডা হাওয়ায় শরীর জোড়ালো, মনটা শান্ত হচ্ছে না। তার মাথায় তখন সেই রাস্তার ধারে সুপুরুষের চিন্তা, যার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়া আর স্লেট করা ভ্রু তাকে পুরো নেশায় ধরিয়ে দিয়েছে। আগে কখনো কোনো পুরুষের চাহনি তাকে এভাবে অস্থির করেনি। রূপা আপন মনে বিড়বিড় করতে লাগলো, আবার যদি কখনো ওই ভূতের সাথে দেখা হয় তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো, ঘর মটকাবো। ভালো কথা, তা বলে অত সুন্দর রূপ নিয়ে কেন আসতে হলো? কি সাংঘাতিক চোখ রে বাবা! চোখ যদি এতটা সুন্দর হয় তাহলে ওনার চেহারা কেমন হবে? উফ! বলতে বলতে রূপা নিজের কপালে একটা হালকা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ধুর রূপা, যার চোখ এতটা মখমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত, তার চেহারা তো অবশ্যই সুন্দর হবে। চোখ দেখেই তোর এই অবস্থা, চেহারা দেখলে তো তোকে রহমত বাড়িতে না পেয়ে পাবনা পাগলা গারোতে পাওয়া যাবে। পরের দিন সকাল। খুন হয়েছে? এই দুই শব্দের আর্তনাদ আর আতঙ্ক পুরো এলাকার বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের মুখে মুখে নানা কথা ছড়াচ্ছে। পুলিশ এসেছে ঠিকই, কিন্তু আসল খুনিকে তার কোনো হদিস কেউ পাচ্ছে না। বাঁধনদের বাড়ি থেকে মাত্র 3টা বাড়ি পরে এই বিভৎস কাণ্ড ঘটেছে। খবর পাওয়া মাত্রই বাঁধন সেখানে পৌঁছালো, কিন্তু দীর্ঘ 14 বছর দেশের বাইরে থাকায় তাকে এলাকার কেউ চিনতে পারছে না। বাঁধন মুখে কালো মাস্ক পরে সেই বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে তখন মানুষের তিল ধারণের জায়গা নেই। সেখানে হাসান রহমান, আতিক রহমান, হাজির রহমান আর আকাশও দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। লাশের সামনে দুজন যুবক মাথা নিচু করে বসে কাঁপছে আর কাঁদছে, আর একজন পুলিশ অফিসার তাদের জেরা করছেন। বাদন নিঃশব্দে ভিড় ঠেলে লাশের দিকে এগোতে চাইল, কিন্তু তার গতিবিধি দেখে একজন পুলিশ কনস্টেবল পথ আটকে দিয়ে কর্কশ গলায় ধমক দিয়ে বলল, বলছি না দূরে থাকেন, লাশের কাছে এখন যাওয়া যাবে না, আমাদের তদন্ত চলছে, ডিস্টার্ব করবেন না। বাঁধন বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্ত অথচ অত্যন্ত দৃঢ়কণ্ঠে পুলিশ কনস্টেবলকে বলল, জাস্ট 2 মিনিট। পুলিশটি এবার বিরক্ত হয়ে গলার স্বর চড়িয়ে বলল, বলছি না লাশের কাছে যাওয়া যাবে না। বাঁধন পিছু হটল না। সে কনস্টেবলের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, এটা তো মার্ডার কেস, তো আপনারা ঠিক কি বুঝেছেন যে খুনি ঠিক কিভাবে মেরেছে? বাঁধনের এমন পাল্টা প্রশ্নে পাশে থাকা পুলিশ অফিসারটি উৎসুক হয়ে এগিয়ে এলেন। তিনি বাঁধনের সামনাসামনি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মেপে নিলেন। অফিসারটি কিছুটা সন্দেহের সুরে বললেন, এটা পুলিশের কাজ, পুলিশ সেটা করছে, সময় হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা মিস্টার, আপনি কে? আর আপনি যে এত প্রশ্ন করছেন, খুনটা আপনি করেননি তো? বাঁধন তিলমাত্র বিচলিত না হয়ে অফিসারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাদের কাজ কি সত্য মিথ্যা যাচাই না করে কেবল অনুমানের ভিত্তিতে অন্যকে সন্দেহ করা? এই জন্যই কি আপনাদের পুলিশের চাকরি দেয়া হয়? অফিসার এবার অগ্নিশর্মা হয়ে বাঁধনের খুব কাছে এগিয়ে এলেন। এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা কি তোমার অন্তত ধারণা আছে? বাঁধন একটু না দমে আগের মতোই নির্লিপ্ত গলায় উত্তর দিল, হ্যাঁ জানি। আমার সামনে দাঁড়িয়ে আছেন পেশায় একজন পুলিশ, যার মূল কাজ দেশের সেবা করা, কিন্তু তিনি এখন এক মারাত্মক ভুল করেছেন যার মাসুল পরে তাকেই দিতে হবে। পুলিশ অফিসারটি এবার সত্যি চরম ক্ষেপে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে আকাশ ভিড় ঠেলে চটফট এগিয়ে এলো। সে বাঁধনের হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি করছিস এসব? অযথা এই ঝামেলায় তুই নিজেকে জড়াচ্ছিস কেন? বাঁধন আকাশের কথার কোনো উত্তর দিল না। সে আকাশের হাত ছাড়িয়ে নিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে সেই যুবক দুটোর সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল,
যিনি খুন হয়েছেন তিনি আপনাদের কে হন? বড় ছেলে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মা হন, আর মাকে খুন করেছে আমার ওই ছোট ভাই। পাশের ছেলেটি মুহূর্তে চিৎকার করে প্রতিবাদ করে উঠল। দুজনেই সবার সামনে উত্তেজিত হয়ে একে অপরকে দোষারোপ করে ঝগড়া শুরু করলো। বাঁধন বিরক্তিতে ভুরু কুচকে অত্যন্ত কর্কশ্বরে ধমক দিয়ে উঠল, চুপ করেন একদম। রিমান্ডে নিলে সত্যি কোনটা তখন এমনি এমনি বেরিয়ে আসবে। রিমান্ডের নাম শুনেই দুই ভাইয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বড় ভাই আর এক মুহূর্ত দেরি না করে চেয়ার ছেড়ে সরাসরি অফিসারের দিকে ছুটে গেলেন। তিনি অফিসারকে টেনে এক কোণে নিয়ে গিয়ে হাউমাউ করে কেঁদে পায়ে ধরে বললেন, স্যার স্যার, আমাকে বাঁচান, আমাকে রিমান্ডে নেবেন না স্যার, আমি সহ্য করতে পারবো না, বাঁচান আমাকে। অফিসার সন্দিগ্ধ চোখে ভুরু কুচকে তাকালেন। তিনি গম্ভীর গলায় বললেন, বাঁচাবো মানে? খুনটা কি আপনি করেছেন? হ্যাঁ স্যার, সব কাহিনী পরে বলবো, প্লিজ আপনি শুধু আমাকে বাঁচান। অফিসার এবার মেকির রাগ দেখিয়ে বললেন, তুই ভাবলি কি করে তুই খুন করবি আর আমরা সবটা জেনেও তোকে ছেড়ে দেব? চল রিমান্ডে চল। ছেলেটি এবার মরিয়া হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, না না স্যার, আমি টাকা দেব আপনাকে, যত টাকা লাগে সব দেব, তবু স্যার আমাকে রিমান্ডে দিবেন না। টাকার কথা কানে যেতে অফিসারের লোভী স্বভাবটা চাড়া দিয়ে উঠল। তিনি এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে নিচু স্বরে বললেন, কত দিবি? ছেলেটি যেন হাতে আকাশ পেল। সে দ্রুত বলল, আপনি যত চান। ভেবে বলছিস তো? হ্যাঁ স্যার, শুধু আমাকে বাঁচিয়ে দেন। রুম থেকে যখন ছেলেটি আর অফিসার বেরিয়ে এলেন, বাদন তখন দেয়ালের সাথে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছিল। অফিসারকে সামনে দেখে বাদন সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের শীতল অবজ্ঞা। সে ধীর স্থির কণ্ঠে বিদ্রুপের স্বরে বলে উঠল, তা আপনাদের ঘুষের মিটিংটা কি কমপ্লিট? কথাটা শোনা মাত্র অফিসার যেন বাচের মতো চমকে উঠলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাঁটু তখনও থরথর করে কাঁপছে। অফিসার নিজেকে সামলে নিয়ে কোনো রকমের শুকনো ঢোক গেলে গর্জে উঠলেন, কি কি বলছেন এসব? দেখুন, আপনি কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমরা হ্যারাস করতে বাধ্য হব। বাঁধন একটুও ঘাবড়াল না, বরং এক মুহূর্ত দেরি না করে সে নিজের ডান হাতটা অফিসারের দিকে বাড়িয়ে দিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সে অত্যন্ত দৃঢ় আর গম্ভীর গলায় বলল, এই নিন করুন। বাদনের এমন দুঃসাহস দেখে আশেপাশের মানুষগুলো রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। অফিসার নিজেও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আহসান রহমান দুশ্চিন্তায় পড়ে হাজির রহমানের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আব্বু ও এসব কি করছে? পুলিশের সাথে কেন এরকম ব্যবহার করছে? না মানে রাগ আমার সাথে, কিন্তু পুলিশ কি করছে? ও এরকম করছে কেন পুলিশের সাথে? অফিসার মুহূর্তেই ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুললেন। অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বললেন, সাহস দেখাচ্ছেন? তাহলে তো আপনার সাহসের পরীক্ষাটা একবার করতেই হয়। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকে আদেশ দিলেন। ওকে অ্যারেস্ট করেন। পুলিশটি বাঁধনের দিকে এগোতে নিলে সাথে সাথে আহসান রহমান দ্রুত গিয়ে সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। তিনি অত্যন্ত অনুনয় করে পুলিশকে বললেন, দেখুন, আসলে আমার ছেলেটা একটু ওইরকম, একটু বেয়াদবি করে ফেলেছে, ওকে ছেড়ে দিন। বাঁধন পুলিশ অফিসারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত দৃঢ় আর তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, আমি কোনো বেয়াদবি করিনি। উনি একটু আগে ঘরের ভেতরে গিয়ে চুপি চুপি ঘুষ খেয়ে আসলেন। এই সত্যটা আমি এখন সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবো। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে অফিসারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বেশম খেয়ে কেসে উঠলেন। তার কপালে মুহূর্তে অপরাধবোধ আর দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল। পুলিশ কনস্টেবলরা তড়িঘড়ি করে তাকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে অফিসার বাঁধনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বিয়াতবি করার একটা সীমা থাকে। আপনি সব লিমিট কলেজ করেছেন। এই শাস্তি আপনাকে আজ হারে হারে পেতেই হবে। ধরো ওকে থানায় নিয়ে দুইটা জবরদস্ত ধোলাই দিলে এমনি পুলিশের সাথে মস্করা করার শর্ত মিটবে। অফিসারের ইশারায় একজন পুলিশ কনস্টেবল হিংস্র ভঙ্গিতে এগিয়ে এসে বাঁধনের দুহাত টেনে ধরল। সে পকেট থেকে লোহার তৈরি হ্যান্ডকাপ বের করে সশব্দে বাঁধনের দুই কবজিতে পরিয়ে দিল। লোহার সে বরফ শীতল স্পর্শে বাঁধনের চোয়াল আরো শক্ত হয়ে এলো, কিন্তু তার চোখের মনিতে এক বিন্দু ভয়ের লেশ মাত্র নেই। ছেলের এমন দশা দেখে আহসান রহমান আর্তনাদ করে উঠলেন। তিনি পাগলের মতো সামনে এগিয়ে গিয়ে বললেন, আরে করছেন কি আপনারা? আমার ছেলেটাকে হাত করা পড়েছেন কেন? ও তো বাচ্চা মানুষ, না বুঝে আবেগে বলেছে।
ময়মনসিংহের আকাশ জুড়ে তখন ভোরের নরম রোদ। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। আনন্দমোহন কলেজে সে ঐতিহাসিক লাল ইটের দালানগুলোর ওপর রোদের আভা পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। বিশাল রেইন ট্রি গাছগুলোর ছায়ায় ঘেরা ক্যাম্পাসে তখন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর। কলেজের সামনের গেটের ঠিক বাইরে নিজের বাইকে হেলান দিয়ে আয়েশ করে বসে আছে ইশতিয়াক। পাশে তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে জটলা করছে। ইশতিয়াকের তীক্ষ্ণ নজর রাস্তার দিকে, তখন রূপা আসবে সেই অপেক্ষায় সে অস্থির। কলেজের সামনে হঠাৎ ইশতিয়াককে দেখে সাধারণ ছাত্রীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে, কারণ ইশতিয়াক সচরাচর কলেজে আসে না, আর এলেই কোনো না কোনো শোরগোল পড়ে যায়। অনেকক্ষণ পেরিয়ে গেলেও রূপাকে আসতে না দেখে ইশতিয়াক কিছুটা বিরক্ত হয়ে বলল, কলেজ টাইম হয়ে যাচ্ছে, ও আসে না কেন? পাশে থাকা রনি কাচুমাচু হয়ে বলল। আমিও তো বুঝতে পারছি না ভাই। ইশতিয়াক আর দেরি করলো না, বাইক থেকে নেমে ছাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। চল ভিতরে যাই, ওদের ডিপার্টমেন্টের কাউকে খুঁজে জিজ্ঞেস করব। ইশতিয়াক তার দলবল নিয়ে দাপটের সাথে কলেজে ঢুকলো। অনেক ছেলে ইশতিয়াককে দেখে সমীহ করে বড় ভাই বলে সালাম দিতে লাগলো, কিন্তু ইশতিয়াক সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সে সরাসরি করিডোর দিয়ে এগিয়ে চলল। আসতে বারান্দার এক কোণে সে কেয়া আর বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। রূপার সাথে কাল ওদের দেখেছে বলে চিনতে মোটে সময় লাগলো না। সে সরাসরি গিয়ে তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। ইশতিয়াকের এই হঠাৎ আবির্ভাবে কেয়া আর বৃষ্টি ভয়ে কিছুটা কুঁকড়ে গেল। ইশতিয়াক তাদের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোদের বান্ধবী কই? কেয়া কাপা গলায় আমতা আমতা করে বলল, বান্ধবী? কোন বান্ধবী? ইশতিয়াক বিরক্তিতে কপাল চুলকাতে চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ওই যে কি নাম যেন, হ্যাঁ রূপা, ও কই? কেয়া কাপা কাপা গলায় বলল। ও ও ও তো আসেনি। ইশতিয়াক ভুরু কুচকে তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে সরাসরি জিজ্ঞেস করলো, কেন আসেনি? কিছু বলেছে তোমাদের? কেয়া আর বৃষ্টি দুজনে অসহায়ভাবে নাসূচক মাথা নাড়ল। ইশতিয়াক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের দলবল নিয়ে গটগট করে কলেজ থেকে বেরিয়ে গেল। ইশতিয়াক দৃষ্টির আড়ালে যেতে বৃষ্টি ফিসফিস করে কেয়ার দিকে তাকিয়ে বলল, এই ছেলে রূপাকে কেন খুঁজছে রে? হ্যাঁ, কে আতঙ্কে ফ্যাকাশে হয়ে জবাব দিল, কেন খুঁজছে জানিস না? কাল কি ঝামেলাটাই না করলো দেখলি না? নিশ্চয় এই ছেলেটা রূপাকে মারার জন্য খুঁজছে। উফ, কাল কতবার করে বললাম যাস না, কিন্তু মেয়েটা শুনলো না। এদিকে ইশতিয়াক তার দলবল নিয়ে সরাসরি রূপাদের বাসার সামনে এসে দাঁড়ালো। বেশ সুন্দর তিনতলা বাড়ি, ওপরে ছাদ আর সদর দরজা একটা বড় গেট। গেটের ওপর স্পষ্ট করে লেখা রহমান বাড়ি। ইশতিয়াক অস্থিরভাবে গেটের সামনে পায়চারি করছে। তার চোখ কখনো ছাদের দিকে যাচ্ছে, তো কখনো সারি সারি রুমের লাগোয়া ব্যালকনিগুলোর ওপর দিয়ে ঘুরে আসছে। তার সারাটা অস্তিত্ব যেন ছটফট করছে, শুধু একবার রূপাকে দেখার জন্য। তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে রূপার, শরীরটা বেশি আছে। টলমাল পায়ে সে বিছানা থেকে কোনো মতে উঠল। চুলগুলো অবিন্যস্ত হয়ে পেটের ওপর ছড়িয়ে আছে। সে ওয়াশরুমে ঢুকে ব্রাশের পেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে আলতো পায়ে ব্যালকনির দিকে এগিয়ে এলো। একটু মুক্ত বাতাস পাওয়ার আশায় বাইরে পা রাখতে তার চোখ আটকে গেল নিচে। হঠাৎ তাদের বাসার ঠিক সামনে কালকের ওই ছেলেটাকে দেখে রূপা রীতিমতো আটকে উঠল। আতঙ্কে আর বিস্ময়ে সে উপর থেকে স্থির হয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ইশতিয়াকের নজর চলে গেল উপরে সরাসরি রূপার চোখের ওপর। রূপাকে দেখা মাত্র ইশতিয়াকের ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। সে হাত নাড়িয়ে রূপাকে ইশারায় হাই জানালো। মুহূর্তের মধ্যে সেই খুনের বাড়িতে পুলিশের গাড়ি এসে থামলো। জিপ থেকে স্বয়ং ওসি সাহেব নামলেন। তাকে দেখা মাত্রই উপস্থিত সব পুলিশ অফিসার শটান দাঁড়িয়ে স্যালুট দিলেন। কিন্তু ওসি সাহেবের নজর গেল একপাশে দাঁড়িয়ে থাকা সেই সুদর্শন যুবকের দিকে, যার হাতে চকচকে লোহার হ্যান্ডকাপ পরানো। তিনি ভুরু কুচকে দায়িত্বপ্রাপ্ত অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কি হয়েছে? একে হ্যারাস করেছো কেন? অফিসার কিছুটা আমতা আমতা করে বললেন, স্যার, ও চরম বিয়াদবি করেছে। রিমিট ক্রস করে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিল। ওসি সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, করেছেটা কিসে? অফিসার তখন বাদনের সব কথা আর তর্কের বিষয়গুলো বিস্তারিত বললেন। সব শুনে ওসি সাহেব বাদনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই ছেলে তোমার স্বাস্থ্য কম না, পুলিশের সাথে মশকরা করো। আহসান রহমান এবার ওসির দিকে অত্যন্ত কাতর হয়ে তাকিয়ে বললেন, দেখুন স্যার, আমার ছেলেটা একটু জেদি স্বভাবের, প্লিজ ওকে ছেড়ে দিন। ওসি সাহেব কোনো কথা না বলে বাঁধনের খুব কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর আদেশ দিলেন, আমার মাস্কটা খোলো তো। বাঁধন নির্বিকার ভঙ্গিতে নিজের মুখের মাস্কটা সরিয়ে ফেলল। মাস্কটা সরাতে বাঁধনের পূর্ণ চেহারা সামনে এলো। বাঁধনের মুখটা দেখা মাত্র ওসি সাহেবের হাত থেকে পুলিশের লাঠিটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চেহারার কাঠান্য মুহূর্তে উদাও হয়ে সেখানে চরম আতঙ্ক সম্মান ভর করল। তিনি এক মুহূর্তে দেরি না করে তড়িৎ গতিতে বাঁধনকে স্যালুট ঠুকলেন এবং কাপা কাপা গলায় বললেন, স্যার, আপনি এখানে?
এই অবস্থায়? উপস্থিত সবার চোখ তখন বিস্ময়ে চড়ক গাছ। পুলিশ অফিসার তো রীতিমতো ভড়কে গিয়ে ওসির দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বললেন, স্যার, ওকে স্যার বলছেন কেন? কেউ? ওসি সাহেব রাগে আর ভয় অফিসারের দিকে চিৎকার করে উঠলেন, আরে গাধা, কি করলি এটা? উনি তো আমাদের শহরের নতুন এসপি স্যার, যিনি কিছুদিন আগে বিসিএস শেষ করে 1 বছরের কঠিন ট্রেনিং দিয়ে এই পদে নিযুক্ত হয়েছেন। আজই ওনার আমাদের জেলায় জয়েন করার কথা ছিল। উনি সেই অফিসার। পুরো এলাকা তখন স্তব্ধ। আহসান রহমান পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। যে ছেলেকে পুলিশ অপরাধী ভেবে ধরে নিয়ে যাচ্ছিল, সেই এখন এই পুরো জেলার পুলিশের প্রধান। বাঁধনের ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় শীতল হাসিটা লেগে আছে। সাথে সাথে উপস্থিত সব পুলিশ সদস্য একসাথে শটান হয়ে দাঁড়িয়ে বাঁধনকে স্যালুট জানালো। পুলিশ অফিসার নিজেও এবার ভয়ে ঘামতে শুরু করছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি বাঁধনের দিকে তাকিয়ে হাত জোড় করে কাঁপা কাঁপা গলায় বললেন, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। বড় ভুল হয়ে গেছে স্যার, প্লিজ ক্ষমা করবেন। বাঁধন এবার তার শীতল আর ভারী কণ্ঠে কথা বলা শুরু করলো। তার প্রতিটি শব্দে যেন কমান্ডিং পাওয়ার ঝরে পড়ছে। সে অফিসারের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, মানুষ ভুল করে বলেই তার জন্য ক্ষমার জায়গা থাকে। আমি আপনাকে শুধরানোর একটা সুযোগ দিতে চাই। নিজেকে বদলে ফেলুন অফিসার। মনে রাখবেন, পুলিশের কাজ মানুষকে সেবা দেয়া, ক্ষমতার অপব্যবহার করে হ্যারেস করা নয়। যদি সম্মান নিয়ে চাকরি করতে চান, তবে এই কেসটা এখন আপনার হাতে দিলাম। এই দুজন ছেলেকে জেলে নিয়ে এমনভাবে জেরা করবেন যেন সত্যটা বেরিয়ে আসে। 3 দিনের মধ্যেই আমার আসল খুনি চাই। আর লাশকে কিভাবে মারা হয়েছে তার মেডিকেল রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে আমার টেবিলে দেখতে চাই। ক্লিয়ার? ওসি সাহেব সোজা হয়ে দাঁড়িয়ে দরজা গলায় বললেন, ইয়েস স্যার, আমরা এখনই কাজ শুরু করছি। পুলিশের লোকজন হুড়মুড় করে এগিয়ে এসে বাঁধনের হাত থেকে হ্যান্ডকাপ খুলে দিল। বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কারো দিকে না তাকিয়ে কোনো উত্তর না দিয়ে বুক ছিটিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে আহসান রহমান, হাজির রহমান, আতিকুর রহমান আর আকাশ সবাই তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। যা ঘটলো আর যা শুনলেন সবকিছু যেন তাদের মাথার উপর দিয়ে গেল। শুধু এইটুকু কানে বাজছে যে বাঁধন এই শহরের নতুন এসপি। আহসান রহমান ভাবতেই পারছেন না, যাকে তিনি 14 বছর আগে রাগের মাথায় পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন, সেই ছেলেটি এখন গোটা জেলার প্রধান রক্ষক। পুরো এলাকায় এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। 5 দিন কেটে গেছে। রূপা এখন শারীরিকভাবে সুস্থ বোধ করছে, তবে গত 5টা দিন তার উপর দিয়ে যেন তুফান বয়ে গেছে। টানা 5 দিন সে জ্বরে বিছানায় পড়েছিল। এত দীর্ঘ সময় ধরে জ্বর এর আগে তার কখনো থাকেনি, কিন্তু এবার শরীরটা যেন কিছুতেই সায় দিচ্ছিল না। এদিকে বাঁধন যে এই শহরের নতুন এসপি, তার রূপা ছাড়া রহমান বাড়ির সবাই জেনে গেছে। আহসান রহমান নিজের করা ব্যবহারের কথা ভেবে এখন ছেলের সামনে যেতেও লজ্জা পাচ্ছেন। রজনী রহমান অবশ্য মনে মনে ভীষণ খুশি হয়েছেন বাঁধন আজ এত বড় পদে আসীন হয়েছে বলে। আর শান্ত তো বাঁধনের জন্য রীতিমতো পাগল হয়ে গেছে। কিন্তু রজনী রহমানের কড়া নিষেধ থাকায় সে বাঁধনের ব্যাপারে রূপাকে কিছুই বলতে পারছে না। এই 5 দিনে রূপা অনেকবার বাঁধনের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু বাঁধন যেন কর্পূরের মতো উবে গেছে। বাঁধন এখন ময়মনসিংহের পুলিশ সুপারের কার্যালয়ে সকাল 10টা থেকে ডিউটিতে জয়েন করেছে। সারাদিন কাজের চাপে থেকে সে রাতে অনেক দেরিতে বাড়ি ফিরে, যার ফলে রূপার সাথে তার একবারের জন্যও দেখা হয়নি। জ্বরের ঘরে রূপা বারবার বাঁধনের মুখটা দেখতে চেয়েছিল, কিন্তু তার সেই বড় ভাই একবারের জন্য ছোট বোনকে দেখতে আসেনি। বাঁধনের উদাসীনতা আর অনুপস্থিতিতে রূপার মনে এক আকাশ অভিমান জমেছে। সকাল 9টা। রূপা দবদবে সাদা কলেজের ইউনিফর্ম পরে তৈরি হয়ে নিচে নামলো। গত 5টা দিন সে তীব্র জ্বরের ঘরে বিছানায় পড়েছিল, তাই শরীরটা একটু দুর্বল লাগলেও তাকে কলেজে যেতেই হবে। নাস্তা শেষ করে রূপা সোজা শান্তার ঘরের দিকে পা বাড়ালো। শান্তা কেন এখনো নিচে নামছে না সেটা দেখা দরকার। শান্তার ঘরে ঢুকে রূপা দেখলো শান্তা বিছানায় আয়েশ করে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আপন মনে মিষ্টি মিষ্টি হাসছে। রূপা সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপু তুমি বসে আছো, ভার্সিটি যাবে না? শান্তা যেন হঠাৎ চমকে উঠলো। হড়বড় করে ফোনের লক বন্ধ করে সে কাচুমাচু হয়ে অসুস্থতার ভান করলো। না রে, আজ শরীরটা একদম ভালো লাগছে না, তুই যা, আমি আজ আর যাব না। রূপা চিন্তিত মুখে বলল, কেন আপু, কি হয়েছে তোমার? শান্তা পেটে হাত দিয়ে একটা মেকি যন্ত্রণার অভিনয় করে বলল, পিরিয়ডে প্রচন্ড পেট ব্যথা করছে। রূপার কথা বাড়ালো না। ও আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও, আমি গেলাম। সকালবেলার ব্যস্ত রাস্তায় তখন রিক্সা রিজিবাইকের জটলা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সে বখাটাদের আস্ফালন যেন বেড়েই চলেছে। কলেজের মেয়েদের দেখলেই তারা সস্তার শীষ দিচ্ছে আর আজে বাজে মন্তব্য করছে। তাদেরই একজন একটা মেয়ের দিকে তাকিয়ে টিট করলো, আরে শালা, কি মাল রে ভাই, একদম কুচি আপেলদের মতো দেখতে।
ঠিক সেই রাস্তার মোড় দিয়ে দাপটের সাথে বাইক চালিয়ে আসছিল বাঁধন। তার পরনে পুলিশের গর্বের ইউনিফর্ম, ময়মনসিংহের নতুন এসপি। নেভি ব্লু রঙের একদম টান টান ফিটিং ইউনিফর্মে বাঁধনের সুঠাম দেহভঙ্গি যেন ফেটে পড়ছে। কাঁধের উপর রূপালী রঙের 3টি শাপলা রোদ লেগে চিকচিক করছে। মাথায় দামি হেলমেট, আর সেই হেলমেটের কাচের আড়াল থেকেও তার তীক্ষ্ণ দৃষ্টির তেজ টের পাওয়া যাচ্ছে। তার স্লিট করা বাচকের ভুরুটা যা তাকে এক মারাত্মক হ্যান্ডসাম আর খুনে লুক দিচ্ছে। ফর্সা কবজিতে বাঁধা কালো লেদারের বেল্টের এক বিশাল আকৃতির দামি ঘড়ি। সে এক হাতে বাইক কন্ট্রোল করে অন্য হাতটা আলতো করে স্টাইলে হ্যান্ডেলের উপর রেখেছে। ইউনিফর্মে বাঁধনকে আজ এতটাই পাওয়ারফুল আর আকর্ষণীয় লাগছে যে রাস্তার মানুষ তার দিক থেকে চোখ সরাতে পারছে না। সে বাইক চালিয়ে এগিয়ে আসছে, আর ঠিক সেই মুহূর্তে বাম দিকের গলি থেকে রূপা বেরিয়ে এলো। রূপা দ্রুত পা চালিয়ে মেইন রাস্তায় উঠে সামনের দিকে হাঁটতে শুরু করলো। রূপা যখন সে বখাটের ছেলেদের কাছাকাছি পৌঁছলো তখন তার সামনে আরো 2 কলেজের মেয়ে হাঁটছিল। বখাটেদের মধ্যে একটা হিরণশির মতো দেখতে ছেলে রূপার সামনের মেয়েটির বুকের দিকে কুরুচিপূর্ণভাবে তাকিয়ে বাকি ছেলেদের উদ্দেশ্যে অট্টহাসি দিয়ে বলে উঠল, আরে ভাই দেখ, একদম নিচেই ঝুলে গেছে, মনে হয় ভেতরে কিছু পড়ে নেই, দুলছে তো দুলছেই। কথাটা রূপার কানে বিষাক্ত তীরের মতো বিঁধল। সামনের মেয়ে দুটো রাগে আর অপমানে মাথা নিচু করে চলে যেতে থাকলো। রূপা নিজেকে সামলাতে পারল না, তার রক্ত টকবক করে ফুটে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে পায়ের জুতো খুলে সেই ছেলেটার সামনে গিয়ে তার গেঞ্জির কলার খামছে তুলল। তারপর কোনো কিছু ভাবার আগে ঠাস ঠাস করে জুতোর বাড়ি মারতে শুরু করলো ছেলেটার গালে আর পিঠে। রূপার চোখের দৃষ্টি তখন আগুনের গোলার মতো চলছে। সে চিৎকার করে বলতে লাগলো, তোর বাচ্চা, মা বোনদের সম্মান করতে জানিস না? যে নারী তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে নারীর বুক ফেটে আসা দুধ খেয়ে তুই বড় হয়েছিস, আজ সেই নারীর অঙ্গ নিয়ে নোংরা নজরে কথা বলিস? লজ্জা করে না তোর? যে শরীর থেকে তোর জন্ম, সেই শরীরকেই তুই ভোগের বস্তু মনে করিস? তাহলে কি তুই তোর মাকেও এমন নজরে দেখিস? রূপার এমন সাহসী রুদ্রমূর্তি দেখে সেই মেয়ে দুটো থমকে দাঁড়িয়ে গেল। আশেপাশে আরো অনেক নারী ভিড় জমালো। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে বাঁধন তার গর্জন করা বাইকটি নিয়ে সেখানে পৌঁছালো। রাস্তায় জটলা আর একটি মেয়েকে ছেলে পিটাতে দেখে সে রূপার ঠিক পেছনেই হাত ব্রেক কষে বাইক থামিয়ে দিল। হুট করে পুলিশের এসপির ইউনিফর্ম পরা একজন দীর্ঘদেহী অফিসারকে বাইকের উপর দেখতে পেয়ে উপস্থিত সাধারণ মানুষ আর বকেটাদের কলিজা শুকিয়ে গেল। সবার মনে এক অজানা আতঙ্ক, এখন না জানে কি হয়। বকেটেরা থরথর করে কাঁপতে শুরু করেছে। তো রূপার তখনও কোনো হুঁশ নেই। সে তখনও রাগে অন্ধ হয়ে বাঁধনকে খেয়াল করেনি। সে ছেলেটাকে আরো জোরে জোরে জুতোর বাড়ি মারতে মারতে বলতে লাগলো, তোরে আজকে আমি মেরেই ফেলবো, মেরে তোকে থুথু দিয়ে গোসল করাবো। কুত্তার বাচ্চা, মেয়েদের সম্মান দিতে না জানলে এই সমাজে তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মনে রাখিস, নারীরা যেমন জন্ম দিতে জানে তেমনি তোদের মতো পিশাচদের পিষে মারতেও জানে। বাঁধনের কাছে এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল কেন মেয়েটা ওই ছেলেকে পশুর মতো পেটাচ্ছে। বাঁধন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়েটার অদম্য সাহস দেখে সে মনে মনে বেশ অবাক হলো, কিন্তু সে মেয়েটার মুখ দেখতে পারছে না, কারণ মেয়েটা উল্টো দিকে ঘুরে আছে। বাঁধনের নজর গেল মেয়েটার কাঁধে থাকা কলেজ ব্যাগের ওপর। মুহূর্তেই তার মনে পড়ে গেল 5 দিন আগে সেই বৃষ্টির দিনের কথা। ওই দিন রাস্তায় যে মেয়েটিকে দেখেছিল, এই মেয়েটির ব্যাগ হুবাহু এক। তবে কি এই সেই মেয়েটা? বাঁধন তার স্লিট করা ভুরু কুচকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপা ইচ্ছে মতো ছেলেটাকে জুতো পেটা করে হাঁপাতাপাতে ঘুরে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তেই বাঁধনের সাথে তার চোখাচোখি হলো। বাঁধনের হেলমেটের গ্লাসের নিচে সেই চেনা মায়াবী আর তীক্ষ্ণ চোখ দুটো দেখা মাত্রই রূপা চমকে উঠল। তার বুকের ভেতরটা আবারও সে অজানায় ধক করে উঠল। এদিকে বাঁধনও অপলক দৃষ্টিতে তাকিয়েছে রূপার দিকে। সে ভাবতেই পারেনি আবারও এই মেয়েটির সাথে তার দেখা হবে। আর আজকের এই সাহসী রূপ দেখে সে সত্যিই বিস্মিত। বাঁধনের গায়ে বাংলাদেশ পুলিশের ঝকঝকে ইউনিফর্ম দেখে রূপা আরেক দফা স্তম্ভিত হয়ে গেল। তার মানে কি এই ছেলেটা পুলিশ? সেদিন কি তবে সে কোনো ভূত দেখেনি, রক্তমাংসের মানুষই দেখেছিল? তাদের দুজনের এই নীরব ভাবনার মাঝে সে বাকেটের ছেলেগুলো সুযোগ বুঝে দৌড়ে পালাবার চেষ্টা করলো। বাঁধন মুহূর্তের মধ্যে চোখের পলকে তার প্যান্টের বেল্টের হোলস্টার থেকে সার্ভিস রিভলভার বের করলো। বাইকের উপর বসে অত্যন্ত নিখুঁত নিশানায় হাতটা বাড়িয়ে পরপর ঠাস ঠাস করে 3টে গুলি ছুড়ল। প্রতিটি গুলি সরাসরি গিয়ে বিঁধল পলায়নরত 3 বখাটের পায়ে। গুলির সে বিকট শব্দে পুরো এরিয়া কেঁপে উঠল। রূপা ভয়ে চিৎকার দিয়ে 2 হাতে নিজের কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। ছেলে 3টা নিজেদের পা আঁকড়ে ধরে রাস্তার মাঝখানে লুটিয়ে পড়ল। যন্ত্রণায় তাদের গগন বিদারে আর্তনাদে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। বাঁধন অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে তার পকেট থেকে স্মার্টফোনটা বের করল। তার চোখে মুখে কোনো দয়া বা অনুশোচনার চিহ্ন নেই, বরং এক কঠোর প্রশাসনিক গাম্ভীর্য ফুটে উঠেছে। সে সরাসরি পুলিশ লাইন্সে ফোন দিয়ে অত্যন্ত ভারী আর গম্ভীর কণ্ঠে কমান্ড দিল, এসপি ময়মনসিংহ স্পিকিং। ব্রহ্মপুত্র মোড়ে ইমিডিয়েটলি একটা ব্যাকআপ টিম আর অ্যাম্বুলেন্স পাঠাও।
3টে পোটেনশিয়াল ইফটিজারকে নিউট্রালাইজ করতে হবে। আই ওয়ান্ট দেম ইন কাস্টাডি রাইট নাও। ওভার। রূপা ধীরে ধীরে চোখ খুলে রাস্তার দিকে তাকিয়ে শিউর উঠল। ছেলেগুলো পা ধরে ছটফট করছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে কালো পিচ ঢালা রাস্তা ভিজে যাচ্ছে। যে মেয়েটিকে নিয়ে এই নোংরা মন্তব্য করা হয়েছিল তার চোখে মুখে এখন এক অদ্ভুত প্রশান্তের হাসি। সে যেন আজ দীর্ঘদিনের জমানো অপমানের বিচার পেল। কিছুক্ষণের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশের একটি ভ্যান সেখানে এসে পৌঁছালো। গাড়ি থামতে 4 জন পুলিশ অফিসার তড়িৎ গতিতে নেমে সরাসরি বাঁধনের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে স্যালুট ঠুকলো। বাঁধন তখনও বাইকের ওপর বসে আছে। সে শীতল চোখে অপরাধীদের দিকে ইশারা করে দরজ গলায় আদেশ দিল। এই 3টে জানোয়ারকে তুলে ভ্যানে ভরেন। জনসম্মুখে মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সাহস কিভাবে হয় সেটা এদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে। হাজতে নিয়ে গিয়ে এমনভাবে ট্রিটমেন্ট দেবেন যেন সারা জীবন মনে থাকে যে ময়মনসিংহের রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকানোর পরিণাম কি হয়। নিয়ে যান এদের। বাঁধনের এই বজ্রকণ্ঠ শুনে পুলিশ সদস্যরা এক মুহূর্ত দেরি না করে ছেলেগুলোকে টেনে হিস্ট্রে ভ্যানে তুলতে শুরু করলো। পুরো এলাকা তখন বাঁধনের দাপটে থমথমে হয়ে আছে। ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর চারপাশের থমথমে পরিবেশটা মুহূর্তে শান্ত হয়ে এলো। বাঁধন উপস্থিত উৎসুক জনতার দিকে তার তীক্ষ্ণ নজর বুলিয়ে গম্ভীর অথচ দরাজ গলায় বলল, আপনারা যার যার কাজে যান, এখানে কোনো সিনেমা চলছে না। আর মেয়েরা, তোমাদের কলেজের সময় হয়ে যাচ্ছে, তোমরা কলেজে যাও। আর শোনো, যতদিন এই শহরে আমি আছি ততদিন কোনো বখাটে জানোয়ার তোমাদের দিকে খারাপ নজর দেওয়ার সাহস পাবে না। যদি তোমাদের কাউকে কেউ ডিস্টার্ব করে বা নোংরা কথা বলে তবে ভয় না পেয়ে সরাসরি 999 নম্বরে কল করবে। আমরা অবশ্যই এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেব। এখন যাও সবাই। বাঁধনের বজ্রকণ্ঠ শুনে সাধারণ মানুষ ভয়ে আর সম্মানে মাথা নিচু করে দ্রুত যার যার গন্তব্যে চলে গেল। মেয়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে কলেজের দিকে হাঁটা দিল। এদিকে রূপা তখনও এক জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার মানে সেদিন সে কোনো ভূত দেখেনি, রক্ত মাংসের মানুষই দেখেছিল। যে মানুষটাকে সে ভয়ঙ্কর ভেবেছিল সেই এখন এই শহরের সর্বময় ক্ষমতার অধিকারী এক পুলিশ অফিসার। রূপার এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। সে ঘাড় নিচু করে উল্টো দিকে ঘুরে হাঁটা দিতেই পেছন থেকে বাঁধনের সে ভারী কণ্ঠস্বর ভেসে এলো। এই শোনো। রূপা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। ভয়ে তার পা দুটো মাটিতে আটকে গেল। সে ভাবলো সবার সামনে সে ওই ছেলেটাকে ওভাবে জুতাপেটা করেছে বলে হয়তো এই পুলিশ অফিসার তাকেও তখন ধরে জেলে নিয়ে যাবে। সে কোনো মতে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো ছলছল করে উঠলো। তার ভয়ে জড়সড় হয়ে বলল, স্যার, আমি জাস্ট নোংরা কথা বলার জন্য ওই ছেলেটাকে মেরেছি। ও খুব আজে বাজে কথা বলছিল মেয়েটাকে নিয়ে। প্লিজ স্যার, আমাকে জেলে নেবেন না। রূপার এমন হুটহাট ভীত রূপ দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। কিছু আগে যে মেয়েটা রুদ্রমূর্তিতে একটা ছেলেকে পেটাচ্ছিল সে এখন একটা ছোট্ট কাঠবিড়ালির মতো ভয়ে অস্থির হয়ে আছে। বাঁধন বাইকের ওপর আয়েশ করে বসে দীর্ঘশ্বাস টেনে রূপার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, নাম কি তোমার? রূপা মাথা নিচু করে নিচু সুরে বলল, রূপা। রূপা নামটা শোনা মাত্র বাঁধনের গম্ভীর মুখটা মুহূর্তের জন্য আরো একটু ভারী হয়ে উঠল। সে রূপার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, তোমার বাবার নাম কি? রূপা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। তার সামনে এখন দুজন বাবার পরিচয়, একজন আহসান রহমান আর অন্যজন তার জন্মদাতা পিতা মারুফ হাসান। এখন কি করবে? বর্তমান তার বাবা আহসান রহমানের নাম বলবে? পরক্ষণে ভাবলো এই কড়া পুলিশ অফিসার যদি পরে কোনোভাবে জানতে পারে সে মিথ্যে বলেছে তবে নির্ঘাত তাকে জেলের ভাত খেতে হবে। বড় কোনো বিপদের ঝুঁকি না নিয়ে সে তার জন্মদাতার নামে উচ্চারণ করলো, মারুফ হাসান। রূপার মুখে নিজের বাবার নাম না শুনে বাঁধন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সে হয়তো অবচেতন মনে তার সৎবোন রূপা আশা করছিল। মনে মনে নিজেকেই বোঝালো নাম এক হতেই পারে, তাই বলে কি মানুষটাও এক হবে? বাঁধন নিজেকে সামলে নিয়ে রূপার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো, কোন কলেজে পড়ো? রূপা মাথা নিচু করে এই জবাব দিল, আনন্দমোহন। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। হঠাৎ বাঁধনের ফোনের স্ক্রিন চলে উঠল। স্ক্রিনে নাম দেখে সে মুহূর্তেই বাইকের ওপর সোজা হয়ে বসলো এবং হ্যান্ডেল ধরে স্টার্ট দিল। ইঞ্জিনের গম্ভীর গর্জন তুলে সে রূপার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কলেজে যাও। আর কোনো সমস্যা হলে 999-এ কল দিও। বলেই বাঁধন চোখের পলকে বাইক চালিয়ে ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। রূপা থমকে দাঁড়িয়ে সে পথের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন হাজারো প্রশ্নকে এই মানুষটা কেন তার চাহনিতে এত চেনা মায়াবী টান? আর এই মানুষটি কি আসলেই পুলিশ? সে কি তবে সেদিন কোনো ভূত দেখেনি? কলেজের গেটের একদম কাছাকাছি আসতে রূপার মেজাজটা আবারও বিগড়ে গেল। সে দেখলো বাইকের উপর হেলে দিয়ে আয়েশ করে বসে আছে ইশতিয়াক। তার পরনে একটা সাদা টি শার্ট, তার উপর কালো জ্যাকেট যার সামনের বোতামগুলো খোলা, ফলে ভেতরের সাদা অংশটা দেখা যাচ্ছে। সাথে কালো প্যান্ট
আর গলায় ঝোলানো একটা দামি রূপার চেন, যেটাতে গিটারের মতো একটা লকেট দুলছে। চোখে গাঢ় কালো সানগ্লাস পরে সে যেন কোনো সিনেমার নায়কের মতো ভাব নিয়ে বসে আছে। রূপার কপাল বিরক্তিতে কুঁচকে গেল। এই 5 দিন সে জ্বরে ভুগেছে ঠিকই, কিন্তু যখনই জানালা দিয়ে বাইরে তাকিয়েছে বা একটু সুস্থ হয়ে নিচে নেমেছে, তখনই এই ইশতিয়াককে বাসার নিচে ঘোরাঘুরি করতে দেখেছে। হুটহাট তাকে এভাবে নিজের বাড়ির আশেপাশে দেখে রূপা এমনিতেই চরম রেগেছিল। আজ সামনে পেয়ে সে আর নিজেকে সামলাতে পারল না। রূপা সরাসরি ইশতিয়াকের সামনে গিয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আপনার সমস্যা কি বলুন তো? প্রতিদিন আমার বাসার সামনে কেন ওভাবে দাঁড়িয়ে থাকেন? হুট করে রূপাকে এভাবে সামনে দেখে ইশতিয়াক কিছুটা ভড়কে গেলে ওর সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখ থেকে সানগ্লাসটা খুলে রূপার দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে বলল, ওইটা তো রাস্তা, আমি তো স্রেফ রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোমার বাসার ভিতরে তো ঢুকি না। রূপা দুকোমরে হাত দিয়ে মুখ বেঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, তাই বুঝি? তো সারা শহর খুঁজে আর কোনো রাস্তা পেলেন না? আমাদের বাড়ির সামনেই আপনার দাঁড়ানোর জন্য একমাত্র রাস্তাটিকে আছে। তা বুঝলাম আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তো আমাকে দেখে অমন দাঁত বের করে হাসলেন কেন? হ্যাঁ, কেন আমাকে হাই দিয়েছেন আপনি? ইশতিয়াক মাথা চুলকাতে চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুমি আসলে অনেক বেশি কথা বলো। রূপা এক চুলো ছাড় না দিয়ে পাল্টা জবাব দিল। মুখ আছে, অবশ্যই বলবো, আপনার তাতে কি? ইশতিয়াক যেন রূপার এই রাগী রূপ দেখে আরো মজা পেল। সে সানগ্লাসটা জ্যাকেটের পকেটে রাখতে রাখতে বলল, ওকে, নো প্রবলেম, বলো, আমি শুনছি। তোমার কথাগুলো আমার কাছে আমৃত্যুর মতো মধুর লাগছে। ইশতিয়াকের এই নির্লজ্জ উত্তর শুনে রূপার রাগে একদম অগ্নিশর্মা হয়ে গেল। সে এক মুহূর্ত থামল না। এক নিঃশ্বাসে ইশতিয়াককে লক্ষ্য করে বলতে লাগলো, তাই খুব ভালো লাগছে। তাহলে শুনেন, আপনি একটা কুত্তা, গাধা, শেয়াল, শূকর, গরু, ছাগল, ভেড়া, মহিষ, বানর, হনুমান, ভাল্লুক, শিয়াল, নেকড়ে, হায়না, ইঁদুর, চিকা, বিড়াল, সব বিচ্ছু, গুইসাপ, চামচিকা, হাতি, ঘোড়া, গন্ডার। রূপার মুখে পৃথিবীর সব পশুর নামের ফিরিস্তি শুনে ইশতিয়াক চোখ টেরা করে ফেলল। সে বুকে হাত দিয়ে নাটকে ভঙ্গিতে পেছনে থাকা নিজের বাইকের দিকে হেলে পড়তে পড়তে আর্তনাদ করে উঠল। ও আল্লাহ, কেউ আমারে ধর, হার্ট অ্যাটাক করবো মনে হয়। রূপা ওর নাটকে পানা দেখে একটা বিশ্রী মুখভঙ্গি করে গটগট করে কলেজের ভেতরে ঢুকে গেল। রনি ইশতিয়াককে কোনো মতে ধরে ফেলে অবাক হয়ে বলল, ভাই কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আমি নিজেও তো এত পশুর নাম জানি না, আর এই মেয়েটা এক নিঃশ্বাসে এতগুলো পশুর নাম কেমনে বললো? ইশতিয়াক তখনও ঘোরের মধ্যে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে পানিতে তাড়াতাড়ি, গলা শুকায় কাঠ হয়ে গেছে। পাশ থেকে একজন ছেলে তড়িঘড়ি করে এক বোতল পানি নিয়ে এলো। ইশতিয়াক প্রাণ ভরে ঢকঢক করে পানি খেয়ে বুক ভরে দীর্ঘশ্বাস নিল। রনির সুযোগ বুঝে আবার ফোড়ন কাটল। ভাই, মেয়েটা বিয়ের আগেই আপনার সাথে এমন চাঞ্চল আচরণ করছে, বিয়ের পর তো এই মেয়ে আপনাকে ঝাঁটাপেটা করতেও পিছুপা হবে না। ভাই ভাবেন কপালে কি আছে? ইশতিয়াক তার টি শার্টের কলারটা একটু স্টাইলে ছেড়ে নিয়ে এক গাল হেসে বলল, আরে শালা, ও তো ইশতিয়াকের হবু বউ, আর ইশতিয়াকের বউ কি এতটা শান্ত হবে নাকি? আমি যেমন ডেঞ্জারাস, আমার বউ হবে তেমন ডেঞ্জারাস। আর রইল ঝাঁটাপেটা বউয়ের হাতের ওসব আদুরে মার, দু একটা খাওয়া তো বড় কোনো ব্যাপার না। আর সেই বউ যদি রূপা হয় তাহলে তো কথাই নেই, ওর হাতে সারা জীবন মার খেতেও রাজি আমি। ময়মনসিংহে জেলা পুলিশ সুপারের কার্যালয়, বিশাল এক কক্ষ, যার আভিজাত্যার গাম্ভীর্য যে কাউকে শুরুতেই বুঝিয়ে দেবে এই শহরের আইন শৃঙ্খলার মূল কেন্দ্রবিন্দু এটি। ঘরের মাঝখানে রাখা বিশাল এক মেহগনি কাঠের টেবিল, যার ওপরটা কাঁচ দিয়ে ঢাকা। টেবিলের একপাশে বাংলাদেশের জাতীয় পতাকা আর অন্য পাশে পুলিশের লোগো খচিত স্ট্যান্ড। সুসজ্জিত আলমারিতে সারিবদ্ধভাবে সাজানো আইনের মোটা মোটা বই, আর দেয়ালের একপাশে টানানো বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছবি। এসপি বাদন তার সেই গদিওয়ালা উঁচু কালো রিভলভিং চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। পুরো ঘরে এসির একটা মৃদু গুনগুন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাঁধনের বাগানের সাথে লেগে আছে সাদা রঙের একটি দামি অ্যাপেল ইয়ারপড। সেখানে মৃদুস্বরে বাজছে অনেক বছর পুরনো একটি গান, যা বাঁধন প্রায় একা থাকলে শুনে থাকে। হঠাৎ বাঁধনের বন্ধ চোখের পাতায় ভেসে উঠল 5 দিন আগের এ দৃশ্য। ঝুম বৃষ্টিতে ভিজে এক পাগলি মেয়ে আপন মনে নাচছে আর গান গাইছে। পরক্ষণে মনে পড়ল আজকে সকালের ঘটনা। সেই মেয়েটি কেমন কাঠবিড়ালির মতো ভয়ে কুকড়ে দাঁড়িয়ে আছে তার সামনে।
রূপার সেই ভীতু চাহনি আর মায়াবী মুখের কথা ভেবে বাঁধনের ঠোঁটের কোণে অজান্তে এক ভুবন ভোলানো রহস্যময় হাসি ফুটে উঠল। সে চোখ বন্ধ রেখে চেয়ারে হেলদোল করতে করতে ব্লুটুথে বাজতে থাকা গানের সুরের সাথে তাল মিলিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠল। চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি সে আমার চেনে, চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। গানের রেশ কাটতে না কাটতে দরজার কাছ থেকে আসা পরিচিত এক জোরালো গলা খাকারিতে বাঁধনের ভাবনায় ছেদ পড়ল। সেতে দ্রুত চোখ মেলে তাকালো এবং কান থেকে এয়ারপডটা খুলে টেবিলের উপর রাখলো। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এই থানার নতুন ওসি অখিল, যে মাত্র 2 দিন আগে এখানে জয়েন করেছে। অখিলের সাথে বাঁধনের বন্ধুত্ব আজকের নয়, ঢাকায় থাকার সময় থেকে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। অখিল এগিয়ে এসে বাঁধনকে একটা স্যালুট দিয়ে হো হো করে হেসে বলল, কিরে এমপি সাহেব, একা একা চেম্বারে বসে বিরোহী গান ধরলি নাকি? আমি তো ভাবলাম কোনো সিরিয়াস ফাইল দেখছিস। বাঁধন মৃদু হেসে চেয়ার থেকে সোজা হয়ে বসে বলল, তুই কি স্রেফ আমার গান শোনার জন্যই দরজায় দাঁড়িয়েছিলি? বস অখিল, কেসটার আপডেট কি বল। অখিল সামনের চেয়ারে ধপ করে বসে একটা ফাইল টেবিলের উপর এগিয়ে দিয়ে বলল, ও অবস্থা খুব একটা ভালো না রে। ওই যে ব্যবসায়ী খুনের কেসটা, এটা দিন দিন জটিল হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, কিন্তু খুনি এতটাই স্মার্ট যে কোনো ক্যামেরাতেই তার চেহারা স্পষ্ট আসেনি, সব জায়গায় ব্লার হয়ে আছে। বাঁধন ফাইলটা হাতে নিয়ে উল্টাতে শুরু করলো। তার তীক্ষ্ণ নজর প্রতিটি পাতার উপর দিয়ে দ্রুত চলে যাচ্ছে। সে ভুরু কুঁচকে একটি ফরেনসিক রিপোর্টের দিকে তাকিয়ে রইল। তার মানে তুই বলতে চাচ্ছিস আমরা এখন অন্ধকারে? অখিল, ময়মনসিংহের মতো জায়গায় এত বড় একটা মার্ডার কোনো ক্লু ছাড়া হওয়া সম্ভব না। ভিকটিমের কল লিস্টে নতুন কিছু পেলি? সেটাই তো রহস্য। ভিকটিমের শেষ কলটা এসেছিল একটা পাবলিক টেলিফোন বুথ থেকে, যেটা এখন প্রায় বিলুপ্ত। আর যে 3 জনকে আমরা সন্দেহ করে তুলেছিলাম, তাদের প্রত্যেকেরই সলিড অ্যালিবাই আছে। তারা ঘটনার সময় অন্য জেলায় ছিল। বাঁধন ফাইলে একটা নির্দিষ্ট জায়গাতে এসে থেমে গেল। সে কলম দিয়ে একটা বিশেষ সময়ের উপর গোল দাগ কাটল। আসামি খুব চতুর, কিন্তু সে একটা ভুল করেছে। দেখ, খুনের ঠিক 10 মিনিট আগে ওই এলাকার পাওয়ার গ্রিড ডাউন ছিল। এটা কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না, ম্যানুয়ালি করা হয়েছে। আসল আসামি এই সুযোগটাই কাজে লাগিয়েছে। ফাইলটা এখানে রেখে যা, আমি আজ রাতে এটা নিয়ে আবার বসবো। ঠিক আছে এসপি সাহেব, সাবধানে থাকিস। কেসটা কিন্তু উপর মহলের চাপে আছে। আমি চললাম। অখিল উঠে দাঁড়িয়ে একটা সেলুট দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার কাছে আসতে অখিল হঠাৎ সজোরে কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কাটা এতটাই আচমকা ছিল যে সামনে থাকা মানুষটা টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। পরক্ষণের ব্যথায় কোকিয়ে ওঠার শব্দ শোনা গেল। আহ আল্লাহ, মরে গেলাম গো। অখিল হকচকিয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মেঝেতে বসে নিজের কোনোই ডলছে। মেয়েটির পরনে অ্যাশরঙের জর্জেট 3 পিস, কাঁধের এক সাইডে ঝোলানো একটা সুন্দর ব্যাগ। শান্ত অনেক কষ্ট উঠে দাঁড়িয়ে সামনে শটান পুলিশ অফিসারকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখে ভয়ে কুঁকড়ে গেল। তার হার্টবিট যেন কয়েকগুণ বেড়ে গেছে। সে ভয়ে আমতামতা করে কাপা গলায় বলল, সরি স্যার, আসলে আমি একদম দেখতে পাইনি, আমি খুবই দুঃখিত। অখিল শান্তার ভয়ের তো চেহারা দেখে নিজের গলার স্বর কিছুটা নরম করে বলল, ইটস ওকে। তো তুমি এখানে কেন? এসপির সাথে কি কোনো দরকার আছে? শান্তা ওড়নাটা ঠিক করতে করতে বলল, ওই বাঁধন ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। অখিল এবার অবাক হয়ে ভুরু কুঁচকাল। তার কপালে ভাঁজ পড়ে গেল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, হোয়াট? বাঁধন ভাইয়া? শান্তা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভেতরে যিনি আছেন উনি আমার ভাইয়া শুভ্র। আচ্ছা স্যার, আসি। বলেই শান্তা আর এক মুহূর্ত দেরি না করে অখিলের পাশ কাটিয়ে দ্রুত পায়ে বাঁধনের কেবিনের ভেতরে ঢুকে গেল। অখিল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, বাঁধনের বোন? কই, বাঁধন তো কখনো আমায় বলেনি যে ওর এত সুন্দর পরীর মতো দেখতে একটা বোন আছে। শালার ঘরের শালা, এত বড় খবর চেপে গেছিস? তোর তো খবর আছে। এদিকে শান্তা বাঁধনের কেবিনে ঢুকে দেখে বাঁধন খুব মনোযোগ দিয়ে একটি ফাইল দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। শান্তা দরজার কাছে দাঁড়িয়ে হালকা গলা খাকারি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া।
বাঁধন ফাইল থেকে চোখ তুলে সামনে তাকালো। শান্তাকে এই অসময়ে নিজের অফিসে দেখে সে বুড়ুকুচকে সালামের উত্তর নিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম, তুই এখানে? শান্তা কোনো অনুমতির তোয়াক্কা না করে বাঁধনের ঠিক সামনের চেয়ারটাতে ধপ করে বসে পড়ল। একদম বাঁধনের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং সুরে বলল। কেন, আমি কি আসতে পারি না? বাঁধন ফাইলের দিকে পুনরায় নজর দিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল। আমি কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করি না, গেট আউট। শান্তার সাথে সাথে গাল ফুলিয়ে অভিমানে মুখটা ছোট করে ফেলল। সে কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে বলল। এটা কোনো কথা ভাইয়া? অতিথির মতো আপনার রাজকীয় কক্ষটা একটু দেখতে আসলাম, আর আপনি দেখা হতেই তাড়িয়ে দিচ্ছেন। বাঁধন বিরক্তিতে কপাল কুঁচকে আবার বলল। শান্তা, আমি এখন ফালতু কথা বলার মুডে নেই, কাজের অনেক চাপ আছে। শান্তা নাছোড়বান্দা, সে চেয়ারে আরো আরাম করে বসে পড়ল। ঠিক আছে, আপনি চুপচাপ আপনার কাজ করেন, আমি জাস্ট এখানে চুপচাপ বসে বসে আপনাকে দেখি, কোনো কথা বলবো না, প্রমিস। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিতে আবার ফাইলগুলো দেখতে লাগলো। সে জানে শান্তা তাকে বলে লাভ নেই। আর এদিকে শান্তা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁধনের দিকে। মনে মনে সে কবে এই মানুষটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর এখন তো সেই ভালো লাগা গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। শান্তা মুগ্ধ হয়ে দেখল এসির ঠান্ডা বাতাসে বাঁধনের কপালের কয়েকটা চুল অবদ্ধ হয়ে এলোমেলোভাবে নড়াচড়া করছে। বাঁধনের সেই স্লিট করা ভুরুটা এখন একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা তাকে মারাত্মক, আকর্ষণীয় আর পুরুষালী করে তুলেছে। শান্তার মনে হলো এই কঠোর পুলিশ অফিসারের আড়ালে থাকা মানুষটাকে সে সারা জীবন এভাবেই অপলক দেখে যেতে পারবে। তার হৃদস্পন্দন যেন নিজের অজান্তেই বেড়ে গেল। বাঁধনের প্রতিটি নড়াছড়া, তার ফাইল দেখার ভঙ্গি, সবকিছুরই শান্তার কাছে কোনো মায়াবী স্বপ্নের মতো লাগছে। কলেজের বারান্দার গ্রিলের উপর ভর দিয়ে রূপা, কেয়া, বৃষ্টি আর নাদিয়া সবাই মিলে টিফিন পিরিয়ডে আড্ডায় মেতেছে। চারপাশে হইচইয়ের মাঝে হুট করে কেয়া প্রশ্ন করে বসলো। এই রূপা, তোর না বড় ভাই বিদেশ থেকে এসেছে? তা তোর জন্য কি কি আনলো শুনি? কেয়া প্রশ্নের উপর হাসি খুশি মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। সে অভিমানী সুরে ঠোঁট ফুলিয়ে ছোট্ট করে বলল। কিছু না। কে অবাক হয়ে চোখ বড় বড় করে বলল। বলিস কি, কিছুই আনেনি? একেবারে খালি হাত? রূপা আদর্শ গলায় আবার বলল। জানি না রে। পাশ থেকে নাদিয়া একটু বাঁকা স্বরে টিপ্পনি কাটলো। আরে বাদ দে তো, সৎ ভাই তো, আপন ভাই তো আর না যে তোর জন্য জান লাগিয়ে দেবে। এত পস্তানোর কি আছে? নাদিয়ার কথাই রূপার বুকে যেন একটু লাগলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি ভাইয়াকে কোনোদিন সামনাসামনি দেখিনি, শুধু একটু জেনেছি যে আমার একটা সৎ ভাই আছে যে বিদেশে থাকে। কিন্তু বিশ্বাস কর, আমি কখনো তাকে সৎ মনে করিনি। সব সময় ভেবেছি আমার একটা আপন বড় ভাই আছে, সে যখন বিদেশ থেকে আসবে তখন আমার জন্য কত কি আনবে। ভেবেছিলাম ভাইয়া এলে কত দুষ্টুমি করব, আবদার করব, কিন্তু তার হলো না। বৃষ্টির চোখ কপালে উঠল। সে অবিশ্বাসের সুরে বলল। মানে কি, তুই এখনো তোর বড় ভাইকে চোখে দেখাও দেখিসনি? রূপা ম্লান হেসে মাথা নাড়ল। না। নাদিয়া অবাক হয়ে কপালে চোখ তুলে বলল। কি বলছিস সেগুলা? এখনো দেখিস নাই মানে? বাদন ভাইয়া কি একবারও তোর সাথে দেখা করতে আসেনি? রূপা উদাস মনে আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠে এক বুক অভিমান চেপে বলল। না রে, আমি কতবার দেখা করতে চেয়েছি, কিন্তু বাঁধন ভাইয়াকে বাড়িতেই পাওয়া যায় না। সারা দিন কোথায় যে থাকে, আর রাতে যখন ফেরে তখন আমি ঘুমিয়ে থাকি। গত 5টা দিন এভাবেই কেটে গেল। কেয়া রূপার বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে মমতা ভরে তার কাঁধে হাত রাখল। তারপর নিচু স্বরে বলল। থাক, মন খারাপ করিস না। হয়তো বাঁধন ভাই তোর সাথে দেখা করতে চায় না, তাই তোর উচিত হবে না ওনাকে হাত বাড়িয়ে বিরক্ত করার। কেয়ার প্রতিটি কথা রূপার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। সে ঝাপসা চোখে নীল আকাশটার দিকে তাকিয়ে রইল। তার মনে কেবল একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তাহলে কি বাঁধন ভাইয়া তাকে বোন বলে স্বীকার করতেই পারছে না? সে সৎ বোন বলে কি তার প্রতি ভাইয়ার এত ঘৃণা আর অবহেলা? রূপা চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বস, এখন আমরা কোনো মেয়ে ধরতে পারছি না। শহরে পুলিশের নজর অনেক বেড়ে গেছে। চারদিকে শুধু পুলিশ আর পুলিশ। ইদানিং বেশ কয়েকটা মেয়ে ধরা পড়ায় ওরা একদম হন্যে হয়ে আছে।
তার উপর ময়মনসিংহ শহরে এক নতুন এসপি অফিসার এসেছেন, যিনি পুরো ফোর্সকে কড়া অ্যাকশন নেওয়ার অর্ডার দিচ্ছেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামল রবিন। টেবিলের উপর পা তুলে আয়েশ করে বসে থাকা কেবিনের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। কেবিন নামটা শুনতে যতটা সাধারণ মানুষটা ঠিক ততটাই ভয়ানকর। নারী পাচার থেকে শুরু করে মাদক ব্যবসা সব অন্ধকার জগতের নাটের গুরু এই লোকটা। কেবিন দামি সিগারেটে একটা লম্বা টান দিয়ে এক দলা ধোঁয়া ছেড়ে রবিনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, নতুন এসপি, বাহ, লেটেস্ট আপডেট। তা শুনি, নাম কি ওনার? বস জাওয়াদ অধীর বাঁধন। কেবিন ধোঁয়ার কুণ্ডলীর আড়ালে নিজের কুৎসিত হাসিটা লুকিয়ে বিড়বিড় করল। জাওয়াদ অধিকারী বাঁধন? পরক্ষণে তার চোখের দৃষ্টি হিমশীতল হয়ে এলো। সে রবিনের দিকে সরাসরি তাকিয়ে জানতে চাইল, যাই হোক, আসল কথায় আয়, কয়টা মেয়ে ধরছিস? রবিন ভয়ে মাথা নিচু করে থরথর করে কাঁপতে শুরু করলো। সে তোতলাতে তোতলাতে বলল, বস, একটাও না। চারদিকে পুলিশের সংখ্যা এতটাই বেশি যে জালের বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছি না। মুহূর্তের মধ্যে ক্যাবিনের শান্ত রূপ উধাও হয়ে গেল। সে পাগলের মতো গর্জে উঠে দাঁড়িয়ে পড়ল। সামনের ভারী টেবিলে সজোরে এক লাথি মেরে সে চিৎকার করে উঠল, একটাও ধরতে পারিসনি মানে? হ্যাঁ হ্যাঁ বস, আসলে স্যার। পুরো কথা শেষ হওয়ার আগে কেবিন বিদ্যুৎ বেগে এগিয়ে সে রবিনের মুখের ভেতর রিভলভারের ঠান্ডা নলটা ঢুকিয়ে দিল। সে দাঁতে দাঁত চেপে বিষাক্ত গলায় বলল, আগামী 2 দিনের মধ্যে আমার 2টো মেয়ে চাই। কালো হোক কি সুন্দর হোক, হলেই চলবে। কিন্তু কোথা থেকে আর কিভাবে নিয়ে আসবি সেটা তুই ভালো জানিস। আর যদি না আনতে পারিস তবে ওপরে যাওয়ার জন্য রেডি থাকিস। রাত প্রায় 12টার দিকে বাড়ি ফিরল বাঁধন। শরীর ওপর দিয়ে আজ কম ধকল যায়নি। সরাসরি রুমে এসে ইউনিফর্মের প্রতিটি বোতাম খুলে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিল। এরপর কোমরে একটা সাদা রঙের তোয়ালে জড়িয়ে শাওয়ার রুমে ঢুকলো। টানা 20 মিনিট পর শাওয়ার নিয়ে যখন বেরোলো তখন তার শরীর থেকে সাবানের মৃদু সুবাস আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে একটা হ্যান্ড ড্রায়ার দিয়ে নিজের চুলগুলো নিখুঁতভাবে শুকিয়ে নিল সে। ড্রেসিং টেবিল থেকে একটা অ্যাশ রঙের ফিটিং টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিতেই তার ক্লান্তি যেন অর্ধেক উধাও হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও বাড়ির কাজের লোক বাঁধনের ঘর রাতের খাবার দিয়ে গেল। গত কয়েকদিন ধরে সে সবার সাথে ডাইনিংয়ে না বসে নিজের ঘরে একা ডিনার সারে। বাঁধন শান্তভাবে টেবিলে বসে খেতে শুরু করলো। ঠিক তখনই কোনো অনুমতি না নিয়ে ঘরে ঢুকলো আকাশ। সে সরাসরি গিয়ে বাঁধনের নরম বিছানায় আয়েশ করে শুয়ে পড়ল। তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তা আজ মার্ডার কেসের নতুন কোনো আপডেট পেলে? বাঁধন আকাশের দিকে একবারও না তাকিয়ে খুব মন দিয়ে খেতে খেতে বলল, এখন খাচ্ছি, খাওয়ার সময় কোনো প্রফেশনাল কথা বলতে চাচ্ছি না। আকাশ বিছানায় এক হাত মাথার নিচে দিয়ে কাঁধে শুয়ে বাঁধনের নির্লিপ্ততার দিকে তাকিয়ে রইল। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, শালা, একদম ছোটবেলার মতোই রয়ে গেলে। তোর সেই একগুয়েমি আর জেদ তো তিল পরিমাণ কমেনি। খাওয়ার সময় কথা বললে কি ভাত হজম হবে না? বাঁধন চামচ দিয়ে ভাতের নলা মুখে পুড়ে খুব নিচু স্বরে বলল, জানি না। আকাশের কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। বাঁধন খাওয়া শেষ করে একপাশে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপটা ওপেন করতে করতে সে আকাশের উদ্দেশ্যে বলল, তোর খবর কি? কিছু করবি নাকি সারা জীবন এইভাবেই বসে থাকবি? আকাশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখছি কি করে যায়। সারা জীবন তো আর এইভাবে বেকার থাকা যাবে না। ভাবছি কলেজের প্রফেসর হিসেবে জয়েন করব। বাঁধন কিবোর্ড থেকে হাত থামিয়ে ভুরুকুচকে শুধালো, কোন কলেজ? আনন্দমোহন রূপাদের কলেজে। রূপা নামটা শোনা মাত্রই বাঁধনের চোয়াল আবার শক্ত হয়ে এলো। তার চোখের দৃষ্টি মুহূর্তে হিমশীতল হয়ে উঠল। আকাশ বুঝতে পারল ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। সে পরিস্থিতি সামলাতে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই বাঁধন গম্ভীর কণ্ঠে বলল, রুমে যা, আমি ঘুমাবো। আকাশের কথা না বাড়িয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁধন ল্যাপটপটা পাশে রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন ঝিমঝিম করছে। 1 কাপ কফি খেতে ইচ্ছে করছে ভীষণ। সে ঘর থেকে বেরিয়ে সরাসরি নিচে নেমে রান্নাঘরে চলে এলো। কাজের লোক ঘুমিয়ে পড়েছে, সে তাই নিজেই ব্ল্যাক কফি বানিয়ে নিল। মগ ভর্তি ধোয়াটা কফি নিয়ে সে ধীর পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাঁ হাতটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে দিয়ে ডান হাতে কফির মগটা শক্ত করে ধরে সামনের অন্ধকার বাগানটার দিকে তাকিয়ে রইল সে।
কফিতে একটা লম্বা চুমুক দিতে গরম তরলটা গলা দিয়ে নামার সময় এক অদ্ভুত প্রশান্তি দিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাঁধনের কানে এক চিকন মেয়েলি অথচ ভারী সুরেলা আর মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। বাঁধন কফির মগ হাতে থমকে দাঁড়িয়ে সেই সুরের উৎস খোঁজার চেষ্টা করলো। সে উৎসুকে পাশের ব্যালকনিটার দিকে তাকিয়ে দেখলো সেই পরিচিত দৃশ্য। ব্যালকনির গ্রিলের উপর দুপা তুলে ওয়ালের কার্নিশে রেখে দেওয়ালে পিঠ দিয়ে উল্টো হয়ে বসে আছে একটা মেয়ে। তার লম্বা খোলা চুলগুলো রাতের মৃদু আকাশে বাতাসে হালকা উঠছে। মেয়েটা উল্টো দিকে ঘুরে কিছু একটা করছে, তার হাতের কনুই দুটো বারবার নড়ছে। বাঁধন কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে আবার দ্বিগুণ বেগে ধক করে উঠল। এই সেই ব্যালকনি যেখানে সে কয়েক রাত আগে রূপাকে দেখেছিল। তবে কি এটা রূপাই? বাঁধনের সে গভীর ভাবনার মাঝে রাতের নির্জনতা চিরে সেই মায়াবী সুর আবার তার কানে আশ্রে পড়ল। রূপা আপন মনে গেয়ে উঠল। যেমন করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্ত, তেমনি করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত। রূপার সেই মায়াবী সুর বাঁধনের হৃৎপিণ্ডের স্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিল। বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে, যা বাঁধন নিজেও ব্যাখ্যা করতে পারছে না। কেন এই মেয়েকে দেখলে তার ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে? কেন এই কণ্ঠস্বর তার এতটা চেনা মনে হচ্ছে? তার মনে হলো এই সুর সে আগে কোথাও শুনেছে, কোনো এক শান্ত দুপুরে কিংবা কোনো এক পথে। এদিকে ব্যালকনির টিমটিমে আলোয় রূপা তখন ড্রয়িং প্যাডে আনমনে আঁকিবুকি কাটছিল। মনটা ভীষণ খারাপ থাকলে রাতের এই নিস্তব্ধতায় ব্যালকনিতে একা বসে সাদা খাতায় পাখি, ছিমছাম বাড়ি, অচেনা মানুষ কিংবা রঙিন ফুলের ছবি আঁকা তার পুরনো অভ্যাস। এভাবে নিরালস চর্চা করতে করতে অবলায় আকাশে এই ছবিগুলোতেও এখন যেন চ্যাম্পিয়ন আর্টিস্টের ছোঁয়া লেগে গেছে। টাচ পেন্সিল হাতে নিতেই রূপার মনটা কেমন যেন অচেনা এক ভাবনায় হারিয়ে গেল। সে বাড়ি, ফুল বা কোনো চেনা অবয়ব আঁকল না। নিজের অজান্তেই গভীর ভাবনায় ডুবে থেকে সে প্যাডের পাতায় একজোড়া পুরুষের চোখ ফুটিয়ে তুলল। আকাশের সাথেই যখন সে ড্রয়িং প্যাডটা নিজের সামনে ধরল, মুহূর্তেই চমকে উঠল। আবছা ঝাপসা আলোতেও সাদা প্যাডের উপর স্পষ্ট হয়ে উঠেছে দুই জোড়া তীব্র তীক্ষ্ণ চোখ, যে চোখ দুটো সে নিজের অজান্তেই ভাবতে ভাবতে এঁকে ফেলেছে। রূপা স্তব্ধ হয়ে রইল। পেন্সিল ধরা হাতটা অবশ হয়ে এলো। সে নিজের আঁকা ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে নিজেকেই প্রশ্ন করল, এ কার চোখ আঁকলো সে? হঠাৎ রূপা চমকে খেয়াল করলো ড্রয়িং প্যাডের আঁকা ওই তীক্ষ্ণ চোখ জোড়ার বা চোখের ভ্রুতে সে একটা সূক্ষ্ম স্লেন করা কাটার দাগও এঁকে ফেলেছে। ওই সামান্য দাগটা দেখা মাত্রই তার বুকের ভেতরটা যেন অজানা ভয়ে ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। সাথে সাথে তার বন্ধ চোখের পাতায় ভেসে উঠল আজকের ব্যস্ত রাস্তায় দেখা সেই ভয়ঙ্কর সুন্দর পুলিশ ছেলেটার চোখ। ঠিক তারপরই ভেসে উঠল সে বৃষ্টির দিনে রহস্যময় অবয়ব, যার চোখ দুটো হুবহু এক। রূপার সারা শরীর শিউরে উঠল। তার মানে কি সে নিজের অজান্তেই ওই অচেনা পুরুষের চোখ আঁকল? কিন্তু কেন? কেন এই তীব্র চাহনি আর স্লিট করা ভ্রু তাকে এতটা আচ্ছন্ন করে রাখলো? আর এই পুরুষটার চোখের দিকে তাকালে এত কেন নেশা লাগছে? ফজরের স্নিগ্ধ আজান চারদিকের নিস্তব্ধতা ভেঙে এক পবিত্র আবেশ ছড়িয়ে দিচ্ছে। সেই সুরেই বাঁধনের ঘুম ভাঙল। প্রতিদিনের মতো আজও সে দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। এটা নতুন কিছু নয়। বাঁধন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, এক ওয়াক্ত মিস দেয় না। মাথায় সাদা একটা টুপি পরে সে যখন সদর দরজায় পৌঁছালো, দেখলো আহসান রহমান পাঞ্জাবি পরে আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আহসান রহমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আর বাঁধন ফেরার পর থেকে তিনি সব সময় ছেলের অপেক্ষায় থাকেন যাতে একসাথে যাওয়া যায়। বাঁধন কোনো কথা না বলে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। আহসান রহমানও নিঃশব্দে তার পাশে পা মেলালেন। মসজিদের দিকে যাওয়ার পথে আহসান রহমান হঠাৎ খুব করুণ স্বরে বলে উঠলেন, আমি যদি কখনো মরে যাই তখনও কি আমার উপর এভাবে রেগে থাকবি? বাঁধনের চলার গতি এক মুহূর্তের জন্য থমকে গেল। কলিজার ভেতরে একটা মোচড় দিয়ে উঠলেও সে নিজের আবেগ প্রকাশ করল না। বাবার দিকে না তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল, আল্লাহর অসীম ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে এসব অশুভ কথা আমি শুনতে চাইছি না। বলে এসে পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। তারা ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদে এসে পৌঁছালো। নামাজ শেষ করে মুসলিমরা যখন বাড়ির দিকে ফিরছে, বাঁধন তখন উল্টো পথ ধরল। আহসান রহমান অবাক হয়ে ডাক দিলেন, ওদিকে কোথায় যাস? বাঁধন না থেমে কেবল ঘাটটা সামান্য ঘুরিয়ে বলল,
আমার একটু কাজ আছে, আপনি বাড়ি চলে যান। বলেই সে দীর্ঘ পায়ে হেঁটে অনেক দূর চলে গেল। আহসান রহমান বাড়ি ফিরলেন না। তিনি কৌতূহলী হয়ে দূর থেকে বাদনকে অনুসরণ করতে লাগলেন। দেখলেন বাদন এসে দাঁড়িয়েছে কালীবাড়ি গোরস্থানে। বাদন সোজা ভেতরে ঢুকে তার মায়ের কবরের শিউরে গিয়ে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় কবরের পাশে ছোট গাছগুলো দুলছে। বাদন দুহাত তুলে মোনাজাত ধরল। তার চোখের কোণ বেয়ে তখন তপ্ত জলের ধারা নামছে। সে ধীর স্থির কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা আজ তোমার মেহমান। তুমি তাকে তোমার রহমতের সবচেয়ে শীতল ছায়াতলে আশ্রয় দিও। ইয়া মাবুদ, মা আমার জন্য অনেক কষ্ট করেছে। তার সারাটা জীবন ছিল কেবল ত্যাগের গল্প। আজ আমি তোমার দেয়া নিয়ামতে অনেক বড় পদে আসিনি, কিন্তু মা আমার পাশে নেই যে তার মাথায় আমার প্রথম স্যালারিটা তুলে দেব। মালিক, আমার মায়ের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও। কবরের জগৎ থাকে তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিও। ওপারে মা যেন কারো কোনো অভাব বোধ না করে। আমার এই সামান্য কাজ, ইবাদত আর নেক আমলগুলোর সওয়াব তুমি আমার মায়ের রুহে পৌঁছে দাও। হে দয়াময়, রোজ হাসরের ময়দানে আমাদের সবাইকে আবার মায়ের সাথে মিলিত হওয়ার তৌফিক দিও। মা যেখানে আছে যেন অনেক সুখে থাকে। আল্লাহ, তুমি আমার মাকে খুব ভালো রেখো। আমি দূর থেকে দাঁড়িয়ে নিঃশব্দে সব দেখলেন আহসান রহমান। তার চোখ থেকেও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই, তাই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারী মন নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। বাদন আরো কিছুক্ষণ কবরের পাশে নির্জনতায় বসে রইল, যেন মায়ের কবরের মাটির ঘ্রাণে নিজের সবটুকু হাহাকার বিলিয়ে দিচ্ছে। একটু পর কবরস্থান থেকে বের হয়ে রাস্তায় আসতেই তার পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অখিল গন্ডগোল। নামটা দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বিষণ্ণ হাসির রেখা ফুটে উঠল। এই নামটা বাঁধনই দিয়েছিল। পুলিশ ট্রেনিংয়ের সময় অখিল যেখানেই যেত একটা না একটা ঝামেলা পাকিয়েই ছাড়ত। সেই থেকে সে বাঁধনের কাছে অখিল গন্ডগোল। ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপাশ থেকে অখিল তার স্বভাবজাত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল,